আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, ডান ইউর ডিউটিস প্রপারলি। আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের দায়িত্ব কর্তব্য যথারীতি পালন করছো। আজকে আমি এক মাহিন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে প্রোনাউন। প্রোনাউন কি, প্রোনাউন কত প্রকার, প্রোনাউন থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ছোট্ট একটি লাইভ ক্লাসের মাধ্যমে আজকে আমরা প্রোনাউন নিয়ে বিস্তারিত তথ্য শিখব। প্রোনাউন থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রোনাউনের টপিক থেকে প্রশ্ন এসে থাকে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আহ্বান জানাচ্ছি, দ্রুত আপনারা একটু লাইভে যুক্ত হয়ে নেন এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে দ্রুত একটু জানান যে সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত জানান। আচ্ছা, আমাকে একটু দ্রুত জানাবেন। আচ্ছা, আমার এখানে সব কিছু ঠিকঠাক শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। এখন আপনাদের ওখানে সব কিছু দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু দ্রুত জানাবেন। আজকে যদিও বাংলাদেশের খেলা আছে, বেশি সময় ক্লাস নেব না, অল্প সময়ই ক্লাস নিব, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই একটু যুক্ত হন, দ্রুত একটু যুক্ত হন। আজকে আমরা আলোচনা করব প্রোনাউনের এমসিকিউ নিয়ে, প্রোনাউনের বেসিক ডিসকাশন এবং প্রোনাউনের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিব। একটি সেন্টেন্সের কিভাবে প্রোনাউনগুলো বসে, সেন্টেন্সটি কিভাবে প্রোনাউন মানে নাউনের পরিবর্তে বসতে পারে এবং প্রশ্ন সহকারে আমরা ব্যাখ্যা সহকারে আজকের আলোচনা করব। সবাই একটু দ্রুত যুক্ত হন এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান। সবাই একটু দ্রুত যুক্ত হন ভাইয়া। আমাকে একটু দ্রুত জানান যে সব কিছু শুনতে, দেখতে, বুঝতে পারছেন কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আলোচনায় চলে যাব আজকে। আচ্ছা, আমরা এখানে সব কিছু ঠিকঠাক মতোই দেখতে পাচ্ছি। দেখো, আমরা আজকে আলোচনা করব প্রোনাউন নিয়ে, প্রোনাউনের বেসিক ডিসকাশন এবং প্রোনাউনের কনসেপ্ট ক্লিয়ারগুলো নিয়ে। দেখো, প্রথমে আমি এমসিকিউ রেখে দিয়েছি, এমসিকিউগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এক নম্বরে দেখো, প্রথম কথা, আমরা প্রোনাউনের একেবারে বিস্তারিত আলোচনা প্রথমেই আগে একটু শিখে নেই, একটু তথ্য আগে শিখে নেই। প্রথমে আমি এমসিকিউ দিয়েছি, এই এমসিকিউ আগে দুই একটা তোমাদের কাছ থেকে আমি উত্তর জানতে চাইব যে দেখি তোমরা উত্তর পারো কি না। আমি প্রথমেই কিছু এমসিকিউ সলভ করব, তারপরে আমরা মাঝে মাঝে এমসিকিউ সলভের মাঝামাঝিতে আমরা সকল বিষয়ের বিস্তারিত যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে জানা জরুরি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখি এক নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। দেখি এক নম্বর প্রশ্নটা একটু আমাকে উত্তর করো তো, দেখি তোমরা পারো কি না। আচ্ছা, দেখা যাচ্ছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক। এরকম যদি প্রশ্ন থাকে যে এক নম্বর প্রশ্নটা বলছে নিচের কোনটি সঠিক, হি অ্যান্ড আই অ্যাম ওয়েল, হি অ্যান্ড আই ইজ ওয়েল, হি অ্যান্ড আই আর ওয়েল, হি অ্যান্ড আই ওয়াজ ওয়েল, এরকম চারটা অপশন দেখতে পাচ্ছ। এখন এই চারটা প্রশ্নের মধ্যে দেখি কোনটা উত্তর হবে, দেখি একটু দ্রুত জানাও তো দেখি। দেখা যাচ্ছে, আচ্ছা দেখি একটু দ্রুত জানাও তো। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখি আমাকে একটু দ্রুত জানাও তো দেখি ভাইয়া যে এইটা বুঝতে পেরেছো কি না। প্রথমে দ্রুত আগে প্রশ্ন উত্তর দাও। দেখো, প্রথমে প্রোনাউন নিয়ে একটু তথ্য দেই। প্রোনাউনের বাংলা কি ভাইয়া? প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। কি? প্রোনাউনের বাংলা হচ্ছে কি? সর্বনাম। আর এই প্রোনাউনকে বাংলে দুইটি ভাগে আমরা পাই। একটি দেখো, একটি হচ্ছে প্রো, একটি কি ভাইয়া? একটি হচ্ছে প্রো আর এই পাশের হচ্ছে নাউন। তাহলে প্রো শব্দের অর্থ আমরা জানি পরিবর্তে, অথবা প্রো মানে হচ্ছে পূর্বে। আমরা সাধারণ অর্থ জানি প্রো মানে হচ্ছে পূর্বে, আর মানে নাউন শব্দের অর্থ বিশেষ্য। আর এখানে আমরা জানবো প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। কি জানবো? প্রো শব্দের অর্থ জানবো হচ্ছে পরিবর্তে।
প্রো শব্দের অর্থ জানবো পরিবর্তে, আর নাউন মানে কি নাউন, অর্থাৎ নাউন মানে হচ্ছে বিশেষ্য, বিশেষ্য অর্থাৎ তাহলে আমরা সাধারণভাবে প্রোনাউনের অর্থ কি জানলাম, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাদেরকেই প্রোনাউন বলে। তাহলে আমরা সাধারণ অর্থে কি জানলাম, যে সকল ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে বসে তাদেরকেই কি বলা হয়, তাদেরকেই প্রোনাউন বলা হয়। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে বসে তাদেরকেই কি বলে, প্রোনাউন বলে। এখন এখানে আমি একটা এমসিকিউ দিয়েছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক সেন্টেন্স। তো এইগুলো সেন্টেন্স চেনার জন্য কি করতে হবে, আমার সাথে একটু লক্ষ্য করো, এই যে এইটা মাথায় রাখবা। এরকম যদি কোনো সেন্টেন্সে মাথায় রাখবা, কোনো সেন্টেন্সের অ্যান্ড অর বাট দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত হয়, কি হয় ভাইয়া, কোনো সেন্টেন্স যদি অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হয়, তাহলে অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হলে এই সেন্টেন্সটি সমজাতীয় অর্থ প্রদান করে। কি ভাইয়া, সমজাতীয় অর্থ প্রদান করে, সমজাতীয় অর্থ প্রদান করে, সমজাতীয় অর্থ প্রদান করে। এই সমজাতীয় অর্থটা কিভাবে প্রদান করে, এই সমজাতীয় অর্থটা প্রদান করে এই রকম, অর্থাৎ অ্যান্ড অর বাটের পূর্বে যদি সাবজেক্টিভ প্রোনাউন বসে, অ্যান্ড অর বাটের পূর্বে যদি সাবজেক্টিভ প্রোনাউন বসে, এদের পরেও হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এদের পূর্বে যদি অবজেক্টিভ প্রোনাউন বসে, এদের পরেও অবজেক্টিভ প্রোনাউন বসে, এদের পূর্বে যদি পজেসিভ প্রোনাউনগুলো বসে, তাহলে এদের পরেও কি বসবে, এদের পরেও হচ্ছে পজেসিভ প্রোনাউনগুলো বসে। এটি হচ্ছে সাধারণ সমান্তরাল। তাহলে অ্যান্ড অর বার দ্বারা কি অর্থ প্রদান করবে, সমজাতীয়। পূর্বে যদি সাবজেক্টিভ প্রোনাউনগুলো বসে, পরেও সাবজেক্টিভ। পূর্বে যদি অবজেক্টিভ প্রোনাউন বসে, পরেও অবজেক্টিভ। পূর্বে যদি পজেসিভ প্রোনাউন বসে, পরেও পজেসিভ প্রোনাউন। আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো তো এই রকম যদি থাকে, তো এই অ্যান্সারগুলো কিভাবে করব, এইটুকু একটু লক্ষ্য করো। আচ্ছা, সব কিছু হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যদি এইরকম উত্তর থাকে, তাহলে একটা আমরা মাথায় রাখবো, প্রোনাউন আছে হচ্ছে কত প্রকার, 8 প্রকার। সেটি আমরা একেবারে বেসিকে আসতেছি না, আমরা পর্যায়ক্রমে আসি। আমরা জানবো যে কোনো সেন্টেন্সে, মনে রাখো, কোনো সেন্টেন্সে যদি একজন সাবজেক্ট থাকে, একজন সাবজেক্ট, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে ভাইয়া, এই যে এখন এইটুকু একটু লক্ষ্য করো যে অ্যান্ড অর বাট দ্বারা কোনো সেন্টেন্স যদি যুক্ত হয়, অ্যান্ড অর বাট দ্বারা যদি কোনো সেন্টেন্সে যুক্ত হয় এবং সেই সেন্টেন্স যদি একজন সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়। অবশ্যই কী হয় ভাইয়া, ভার্বটা সিঙ্গুলার হয়। আর যখনই আমরা জানি কোনো সেন্টেন্সের 2জন বা 3জন সাবজেক্ট হয়ে যায়, 2জন বা 3জন সাবজেক্ট হয়ে যায়, সেই সেন্টেন্সের ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল হয়ে যায়, তাই না? ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল হয়ে যায়। কোনো সেন্টেন্সের একজন যদি সাবজেক্ট থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আর কোনো সেন্টেন্সের 2জন 3জন বা 4জন যদি সাবজেক্ট হয়ে যায়, তখন ভার্বটা হয় প্লুরাল। তো এখন তোমাদের আরেকটু তথ্য দেই, টেন্সের ক্ষেত্রে বলি। ধরো প্রেজেন্ট টেন্সের, এই প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো কী কী থাকে, এই যে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের। পাস্ট টেন্সের ভার্বগুলো কী কী থাকে, পাস্ট টেন্সেরগুলো থাকে এই ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। আচ্ছা, আর আরেকটা যেটা আমরা জানি পাস্ট পারফেক্ট, অর্থাৎ হচ্ছে পারফেক্ট টেন্সের ভার্বগুলো কী হয়, পারফেক্ট টেন্সের ভার্বগুলো হয় যেমন এই যে হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে হ্যাড। এরা হচ্ছে টেন্সের অনুযায়ী, প্রেজেন্ট টেন্সের এইগুলো, পাস্ট টেন্সের এইগুলো এবং হচ্ছে পারফেক্ট টেন্সের হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম হয়। তো এইগুলোর ক্ষেত্রে আরেকটু জানাই যে এই দুইটার মধ্যে কোনগুলো সিঙ্গুলার আর কোনগুলো প্লুরাল, এইটুকু একটু দেখাবো। এখানে লেখো, এর মধ্যে এই তিনটির মধ্যে প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে পারফেক্টের মধ্যে সিঙ্গুলার কোনটি, লেখো। এই সিঙ্গুলারগুলো হয়, সিঙ্গুলার হচ্ছে এই যে অ্যাম, এই যে ইজ, এটি সিঙ্গুলার, এটি সিঙ্গুলার। আর এখানের এই ওয়াজটা সিঙ্গুলার, ওয়াজ। আর এইখানের হচ্ছে হ্যাজটা সিঙ্গুলার, হ্যাজ। তাহলে এই কটা হচ্ছে কি, এই কটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব কোনগুলো ভাইয়া, প্লুরাল ভার্ব হচ্ছে এই যে আর, কি ভাইয়া,
এই যে এখানে আমরা অন্য একটি কালার দেই, আমরা এখানে প্লুরাল ভার্ব হচ্ছে, প্লুরাল ভার্ব এখানে লিখলাম হচ্ছে আর, আর এইখানে হচ্ছে ওয়ার, ওয়ার, এইখানে হচ্ছে হ্যাভ, হ্যাভ, এইখানে হচ্ছে হ্যাভ এবং এইখানে হচ্ছে হ্যাড। আচ্ছা, তাহলে আশা করছি যে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বটা চিনতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা বললাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পারফেক্ট টেন্সের প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো কি অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সের ওয়াজ, ওয়ার, আর পারফেক্টের হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের মধ্যে আবার দুইটি ভাগ আছে, সিঙ্গুলার যেটা বোঝায় সেটি এক বচন, আর প্লুরাল বোঝালে সেটি বহু বচন। তাহলে এক বচনগুলো কোনগুলো, সেটি অ্যাম, ইজ, ওয়াজ এবং হচ্ছে হ্যাজ, আর প্লুরাল কি আর, ওয়ার, হ্যাভ এবং হচ্ছে হ্যাড। তো আমরা বলেছি কোনো সেন্টেন্সে যদি একজন সাবজেক্ট থাকে সেখানে ভার্বটা কী হবে, সেখানে ভার্বটা সিঙ্গুলার হয়। আর কোনো সেন্টেন্সের দুইজন বা দুইয়ের অধিক যখন হয়ে যায় তখন ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যায়, তাই না? এখন দেখো এতগুলো ক্লিয়ার কিনা। এখন উত্তর করার জন্য আমরা, এটি তো একটু বেসিকটা দেখালাম, এখন উত্তর করার জন্য এইগুলো একটু সেন্টেন্সটা দেখবো, একটু মনোযোগ দিয়ে শোনো, একটু স্ক্রিনশট দিয়ে নাও। 3, 2, 1। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়েছো। আচ্ছা এখন দেখো, এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে এবং এই সেন্টেন্সটা যদি ভালো অর্থ প্রদান করে, কি ভাইয়া, ভালো অর্থ, ওই এরকম সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি, এরকম যদি ওই সেন্টেন্সটা যদি ভালো অর্থ প্রদান করে, ভালো অর্থ প্রদান করে, ওই সেন্টেন্সটা যদি ভালো অর্থ প্রদান করে এবং যদি দুইজন সাবজেক্ট যদি থাকে, দুইজন যদি সাবজেক্ট থাকে, তাহলে পার্সনের দিক থেকে সেখানে হবে 31। কি হবে ভাইয়া, সেখানে হবে 31। সেখানে কি হবে ভাইয়া, সেখানে হবে 31। এই 31টা কি একটু লক্ষ্য করো। এবং যদি 3 জন সাবজেক্ট থাকে, অর্থাৎ সেন্টেন্সটা ভালো অর্থই প্রদান করছে, অ্যান্ড ভালো অর্থ কিভাবে বুঝবো সেটি আমরা একটু পরে বলছি। ভালো অর্থ প্রদান করলে 2 জন সাবজেক্ট থাকলে 31 হবে, আর 3 জন সাবজেক্ট থাকলে 231 হবে, 231। এখন 31 আর 231 জিনিসটা কি, এটির দিকে একটু লক্ষ্য করো। এটি মনে করো এই পার্সন, এরা কি ভাইয়া, এরা হচ্ছে পার্সন, এরা কি ভাইয়া, এরা হচ্ছে পার্সন। পার্সনটা জিনিসটা কি দেখো, আবার একটু তথ্য দেই। পার্সন জিনিসটা কি, পার্সন সাধারণ অর্থে পুরুষ বোঝায়। কে বোঝায় ভাইয়া, পার্সন সাধারণ অর্থে হচ্ছে পুরুষ বোঝায়। এই পুরুষটা 3 প্রকার হয়। কি প্রকার ভাইয়া, একটি হচ্ছে ফার্স্ট পার্সন, একটি হচ্ছে সেকেন্ড পার্সন, একটি হচ্ছে থার্ড পার্সন। বুঝতে পেরেছ? ফার্স্ট হচ্ছে আমি, আমরা, আমাদের। কি ভাইয়া, আমি, আমরা, আমাদের যেগুলো বোঝায়, আমি, আমরা, আমাদের যেগুলো বোঝায় সেটি হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, তোমাদের, এই তুমি, তোমরা, তোমাদের, এটি হচ্ছে কি ভাইয়া, সেকেন্ড পার্সন। আর পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। এই আমি, তুমি বাদ দিয়ে, আমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছুই আছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। এই তো মোহাম্মদ রাব্বি, মেঘলা মেঘ, ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখো তাহলে দেখো পার্সন কত প্রকার, 3 প্রকার পাইছি। একটা ফার্স্ট পার্সন আমি, আমরা, আমাদের, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তোমাদের, থার্ড পার্সন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে এই যে কলম, এই যে বোর্ড, এই যে যত কিছু আছে সবগুলোই থার্ড পার্সন। এখন দেখো, তো আমরা বলছি যে কোনো সেন্টেন্স যদি ভালো অর্থ প্রদান করে, অর্থাৎ ওই সেন্টেন্সে নটযুক্ত কোনো কিছু নেই, কি নেই ভাইয়া, নটযুক্ত কোনো কিছু নেই, সেটি পজিটিভ সেন্টেন্স দিচ্ছে, অর্থাৎ অর্থের দিক থেকে পজিটিভ, কোনো নটযুক্ত কোনো ওয়ার্ডগুলো নেই, সেটি হচ্ছে ভালো অর্থ প্রদান করছে। এখন ভালো অর্থ প্রদান করলে 2 জন যদি সাবজেক্ট থাকে তখন কি হবে ভাইয়া, তখন 31 হবে। আর 2 জন যদি সাবজেক্ট থাকে অবশ্যই ভার্বটা প্লুরাল লাগে, তাই না? একের অধিক বার সাবজেক্ট হলেই ভার্ব প্লুরাল। আচ্ছা তাহলে 2 জন আজান দিয়ে দিচ্ছে, তাহলে 2 জন যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, 31। 31 বলতে কি, এই যে থার্ড পারসন, এটি অর্থাৎ 31 বলতে বোঝাবে থার্ড পারসন, এই থার্ড পারসন এবং হচ্ছে ফার্স্ট পারসন, থার্ড এবং হচ্ছে ফার্স্ট। আর 3 জন সাবজেক্ট হলে অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং হচ্ছে ফার্স্ট। তাহলে এখন এই দিকে একটু লক্ষ্য করো, এখানে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক বাক্য। এই সেন্টেন্সটা, এটি কি দেখো তো হা বোধক না, ভালো অর্থ প্রদান করেছে,
অবশ্যই ভালো অর্থ প্রদান করেছে, তাই না? ভালো অর্থ প্রদান করেছে। কয়জন সাবজেক্ট আছে? 2 জন সাবজেক্ট। তাহলে 2 জন সাবজেক্ট থাকলে কি আমরা কি নিয়ম করেছি? 31 3 অন। তাহলে দেখো এখানেও কিন্তু প্রথমে হি আছে, 3 আছে পারসন, আবার এখানেও অন আছে, অর্থাৎ এতটুকু কিন্তু মিলই আছে। তো আমরা বলছি 2 জন সাবজেক্ট যদি থাকে তারপরে কি হবে? ভার্বটা প্লুরাল হবে। অ্যামটা কি প্লুরাল? না ভাইয়া, সিঙ্গুলার, তাহলে হবে না। ইসটা কি প্লুরাল? না, সিঙ্গুলার, হবে না। ওয়াজটা কি প্লুরাল? না সিঙ্গুলার, সিঙ্গুলার, হবে না। তাই সি নাম্বার উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও তো বুঝতে পেরেছো কিনা। একটু আজানের জন্য আমরা একটু বিরতি দিচ্ছি, না আজানটা হয়ে নেক। আশা করছি বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও যে ভাইয়া বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আজানটা হয়ে নেক, একটু কষ্ট করে একটু কাইন্ডলি থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখো আমরা আশা করছি দেখি সবাই উত্তর দিয়েছে সি। ভেরি গুড, সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি। পরবর্তী এমসিকিউটা আমরা এখানে নোট করতে পারতাম, ওই নোটটা দেখিয়ে দিয়েছি। পরবর্তী এমসিকিউ আমরা চলে যাচ্ছি। পরবর্তী এমসিকিউটা একটু দেখো। পরবর্তী এমসিকিউ দেখো, আই কাট মাই সেলফ। হেয়ার মাই সেলফটা এটি কোন প্রোনাউন? এটি কি মানে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ নাকি অ্যাডভার্ব? এরকম যদি দেয় তাহলে কি দিবা উত্তরটা দেখি বলো তো। আই কাট মাই সেলফ, আই কাট মাই সেলফ, এই মাই সেলফটা কি এটি সাধারণত প্রোনাউন নাকি এটি একটি অ্যাডজেক্টিভ নাকি রিফ্লেক্সিভ নাকি হচ্ছে অ্যাডভার্ব? এইরকম যদি সেন্টেন্স দ্যাটটা দেয় তাহলে কি হতে পারে বলো তো দেখি। আল হেলাল মাহমুদ, আমি তো 7:45 নামাজ পড়ে আসলাম। ভাইয়া এখানে হচ্ছে আহলে হাদিস, তো এরা হচ্ছে এখন হচ্ছে 9টার দিকে, 8:30টায় আজান দিল, যেহেতু মানে 8:45 জামাত হবে। আচ্ছা, এক এক জায়গায় এক একটা তারতম্য থাকতেই পারে। এখন একটু মনোযোগ সহকারে একটু দেখো। এইরকম যদি প্রশ্ন থাকে, আমরা প্রোনাউন নিয়ে একটু যদি তোমাদের একটু তথ্য দেই, তোমরা তো হয়তো একটু বিরক্ত হয়ে আবার চলে যাবা, সেই জন্য আমি দ্রুত করতেছি আর কি। সেই জন্য তাছাড়া আমি বিস্তারিত দেখাচ্ছি না। তোমরা আমাকে একটু প্রতিশ্রুতি দাও যে ভাই আমরা শেষ পর্যন্ত থাকবো, তাহলে আমি একেবারে ধারাবাহিক, তোমার এই আজকের ক্লাস দেখার পর প্রোনাউনের আর কোনো বই পড়তে হবে না, খুলতেই হবে না। তো আমাকে একটু জানাও তো দেখি, আমি কি বিস্তারিত পড়বো নাকি শুধু এমসিকিউগুলো ব্যাখ্যা করে দিলেই চলবে? আই কাট মাই সেলফ, মাথায় রাখবা কোনো সেন্টেন্সে যদি সেলফ অথবা সেলভেস, কোনো সেন্টেন্সে যদি সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড থাকে, কোনো সেন্টেন্সে যদি সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড থাকে, সেটি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। কি হয় ভাইয়া? সেটি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। কোনো সেন্টেন্সে যদি সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড থাকে, সেটি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি ভাইয়া? সেলফ অথবা সেলভেস যুক্ত, সেলফ অথবা সেলভেস যুক্ত। হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, আদার সেলফ, মাই সেলফ, এরকম সেলফ যুক্ত 9টি ওয়ার্ড আছে। এই 9টি ওয়ার্ডকে কি বলা হয়? রিফ্লেক্সিভ বলা হয়। কি বলা হয় ভাইয়া? রিফ্লেক্সিভ বলা হয়। সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়? রিফ্লেক্সিভ বলা হয়। লেখো কোনো সেন্টেন্সে, এটা একটু লিখে নাও যে কোনো সেন্টেন্সে সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড বসবে, সেটি যদি দেখো কোনো সেন্টেন্সে যদি লেখো, কোনো সেন্টেন্সে যদি লেখো অ্যাভিল, কোনো সেন্টেন্সে যদি দেখো অ্যাভিল, কোনো সেন্টেন্সে যদি দেখো অ্যাবসেন্ট, কোনো সেন্টেন্সে যদি দেখো এনজয়, কোনো সেন্টেন্সে যদি দেখো অ্যাভিল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাউড, কোনো সেন্টেন্সে যদি দেখো এক্সার্ট,
এক্সার্ট, এই কয়টা ওয়ার্ড দেখো কোনো সেন্টেন্সে যদি এই কয়টা ওয়ার্ড দেখো, অ্যাভিল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাউড এবং হচ্ছে এক্সার্ট, এই কয়টা ওয়ার্ড যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো তাহলে সেই সেন্টেন্সে সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড বসবে। সেলফ অথবা সেলভেস, সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড বসবে। যুক্ত কি বসবে ভাইয়া? ওয়ার্ড বসবে। কোনো সেন্টেন্সে যদি অ্যাভিল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাউড এবং এক্সার্ট এই কয়টা ওয়ার্ড থাকে তাহলে সেই সেন্টেন্সে কি হবে? সেই সেন্টেন্স সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড বসবে। এই তো ভেরি গুড। মেঘলা, আল মাহমুদ এবং রিয়ামণি সবাই উত্তর দিয়েছে, তাহলে এটি একটি রিফ্লেক্সিভ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন পরবর্তী আমরা এমসিকিউ চলে যাচ্ছি। দেখো বলছে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর হেয়ার। দেশ এবং মানে এইখানে বলছে একটু মিস্টেক হয়ে গেছে। দিস বলছে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর হেয়ার। এইখানে এই যে দিস হবে, এটা দেশ লিখে ফেলছে। এই দিস অ্যান্ড হচ্ছে দ্যাট। আর এটি কি পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাকি এটি একটি নাউন? এখানে হচ্ছে এই দেশের পরিবর্তে দিস বলছে দিস ইজ মাই পেন। এই দিস ইজ আমরা আরেকটু তোমাদের শর্টকাটটা বলে দেই। শর্টকাটটা কি? একটি সেন্টেন্সে, হ্যাঁ দেখা যাচ্ছে, একটি সেন্টেন্সের যে কোনো একটা ওয়ার্ড আমরা প্রোনাউনের ওইটা যদি বিস্তারিত যদি বলি, যে প্রোনাউন আছে হচ্ছে কাইন্ডস অফ প্রোনাউনের কথা যদি বলি, এই কাইন্ডস অফ প্রোনাউন, এই কাইন্ডস অফ প্রোনাউনের কথা যদি বলি, প্রোনাউন কিন্তু সাধারণত হচ্ছে কত প্রকার? 8 প্রকার। প্রোনাউনটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে 8 প্রকার। 1 নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন ভাইয়া? 1 নম্বরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনালগুলো কী কী? ওই যে পার্সনগুলো ব্যবহৃত হয়, যেমন এই যে আই, এই যে উই, এই যে শি, এই যে শি, এই যে হি, এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর যদি আমরা বলি যে তোমাদের যদি বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হয় এই যে মনে রাখবা, এইদার, 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 নেইদার, এইদার, নেইদার, এইদার, নেইদার, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে যদি বলি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? দিস, দ্যাট, দেস, দোস, দিস, দ্যাট, দিস, দ্যাট, দেস, দেস, দোস, দিস, দ্যাট, দেস, দোস। তারপরে যদি বলি তোমাদের হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যেমন এই যে ডব্লিউএস কোশ্চেনগুলো, হোয়াট, হুইজ, হোয়াট, হুম, হুইজ, হোয়াট, হুম, হুইজ, দ্যাট, দ্যাট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরাই আবার হয় রিলেটিভ প্রোনাউন। কী হয় ভাইয়া? এরা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে আবার আছে রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউনের ইচ আদার, অ্যান অ্যানাদার, এগুলো আছে। আচ্ছা ঠিক আছে, এই তো বি নাম্বার। তাহলে কেন বি নাম্বার হলো? মাথায় রাখবো কোনো সেন্টেন্সের এই যে দিস এবং দ্যাট, কোনো সেন্টেন্সের যদি এই যে দিস, দিস এবং হচ্ছে দ্যাট থাকে, দিস এবং দ্যাট, সেটি হচ্ছে কি ভাইয়া? সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি ভাইয়া? সেটি দিস এবং দ্যাট, সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি গুড, সেটি ডেমনস্ট্রেটিভ মানে, ও সরি বি নাম্বার না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, দিস এবং দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দিস ইজ মাই পেন। আরেকটু তোমাদের একটু শর্তটা বলে দিই, দেখি এইটাই পারো কিনা। বলছে দিস ইজ মাই পেন, এখানের এই দিসটা এবং দ্যাট ইজ ইয়োর, এই দ্যাটটা এরা কি হয়েছে? এরা হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, তোমাদের একটু তথ্য দেই, এটুকু লেখা শেষ কি? তোমাদের একটু তথ্য দেই যে প্রোনাউনগুলো এই দিস, যেমন এই যে এই দিস, তারপরে এই যে যেমন আই, যেমন হতে পারে, যেমন কি হতে পারে? এইদার হতে পারে, এইদার হতে পারে, হু, আচ্ছা যাই থাকুক, এভরি, এভরি, এইগুলো যাই থাকুক, এরা প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয় লিখে নেবে। এই শর্টকাট টেকনিক। প্রোনাউন হবে তখনই এদের পরে যদি অবশ্যই একটা অফ থাকে। কি থাকে ভাইয়া? অবশ্যই একটা অফ থাকে। যদি অফ না থাকে অবশ্যই এদের পরে যে কোনো একটা বার লিখে নাও, যে কোনো একটি বার, যে কোনো কি ভাইয়া? যে কোনো একটি বার, যে কোনো একটি বার থাকবে।
যে কোনো কি থাকবে, একটি ভার্ব থাকবে, হয় মডাল ভার্ব থাকতে পারে, হয় মেইন ভার্ব, হয় অক্সিলারি ভার্ব, যে কোনো একটি ভার্ব। তাহলে প্রোনাউনের এই ওয়ার্ডগুলো তখনই প্রোনাউন হবে যখন তাদের পরে হয় অফ থাকে, আর না হলে যে কোনো একটি ভার্ব থাকবে, যে কোনো একটি ভার্ব থাকবে, তখনই সেগুলো প্রোনাউন হবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তোমাদের যদি এইটাই যদি বলতাম, এই দিস ইজ ইউর পেনটা তোমাদের যদি আমি এইরকম করে দিতাম, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এখানে এই দিসটা কি হতে পারতো? তোমাদের আমি অপশন দিচ্ছি। এ নাম্বার দিলাম প্রোনাউন, বি নাম্বারে দিলাম নাউন, কি দিলাম? নাউন। সি নাম্বারে দিলাম অ্যাডজেক্টিভ, এবং ডি নাম্বারে দিলাম হচ্ছে ভার্ব। বলো তো, দিস পেন ইজ মাইন, এই দিসটা কি প্রোনাউন নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? বলো তো দেখি তোমরা এখন এটা বুঝতে পেরেছো কিনা, এটা কি প্রোনাউন হবে? দিস পেন ইজ মাইন, এখানে এই পেন দিসটা কি প্রোনাউন হবে? দেখি জানো কিনা। প্রোনাউন হওয়ার কিন্তু আমি শর্ত বলে দিয়েছি, প্রোনাউন হওয়ার শর্ত তখনই তারা প্রোনাউন হবে যখন কি হবে ভাইয়া, তাদের পরে অফ থাকতে হয়, তাদের পরে যে কোনো একটি ভার্ব থাকতে হয়। কিন্তু এই দিসের পরে কি কোনো ভার্ব আছে? দিসের পরে কিন্তু কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। এই পেনটা একটি কি নাউন ওয়ার্ড আছে, তাই না? নাউন ওয়ার্ড আছে। তাহলে এটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি এই তো আল মাহমুদ, রিয়ামণি, অ্যাজেক্টিভ, মেঘলা অ্যাজেক্টিভ, ভেরি গুড। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে প্রোনাউন হওয়ার শর্ত কি এই ওয়ার্ডগুলোই প্রোনাউন হবে যখন তারপরে অবশ্যই একটা অফ অথবা যে কোনো একটি ভার্ব বসাতে হয়। ক্লিয়ার? আচ্ছা, আর যদি ভার্ব না হয় সে নাউন ওয়ার্ডের পূর্বে বসে, তখন সেটি কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটি একটি কী হবে ভাইয়া? এটি একটি অ্যাজেক্টিভ হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এমসিকিউটা দেখো। বলছে এনি অন সাম অন আর, এটি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ইনডিফিনিট নাকি রিলেটিভ নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? বলো তো দেখি এটি কি প্রোনাউন হবে? এনি অন সাম অন, তারপরে লেখো অন, শুধু অন, এনিবডি, সামবডি, তারপরে ফিউ, লিটিল, তারপরে হচ্ছে অন অফ দা, এরকম যদি থাকে। এনি অন সাম অন এনিবডি, সামবডি, সেভারেল, ফিউ, অল, সেভারেল, ফিউ, এইগুলো যদি দেখো, এখানে যতগুলো লিখেছি এটি কোন প্রোনাউন হবে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা মেঘলা আপু বলেছে 4 নম্বরে 2 ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, তারপরে দেখি সবাই একটু দ্রুত রেসপন্স করো। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এরা কি এনি অন সাম অন, সেভারেল, ফিউ, অল, মেনি ইত্যাদি, এরই কি ভাইয়া? এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এরা কি ভাইয়া? এরা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। লিখে নাও, এই ইনডিফিনিট প্রোনাউনের পরে নাউনটা প্লুরাল হবে। কি হবে ভাইয়া? নাউনটা প্লুরাল হবে। ইনডিফিনিট প্রোনাউনের পরে যে নাউন ওয়ার্ড বসবে সেটি প্লুরাল হবে, ইনডিফিনিট প্রোনাউনের পরে যে নাউন ওয়ার্ড বসবে সেটি প্লুরাল হবে, এবং তারপরে যে ভার্ব ওয়ার্ডটা বসবে সেটি সিঙ্গুলার হবে। কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। এই ওয়ার্ডটা লেখো, এনি, মেনি, সাম, সেভারেল, ফিউ, অল, এনিবডি, সামবডি, এভরিথিং ইত্যাদি যতগুলো আছে এগুলো এরপরে নাউনটা হয় প্লুরাল এবং হচ্ছে ভার্বটা হয় সিঙ্গুলার। কি হয়? নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। এতটুকু একটু তথ্যটা লিখে নিও।
রিয়া এবং আল মাহমুদ, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহলে এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের একটা লেখে নাও, এরা কি হবে, এদের পরে নাউনটা বসে প্লুরাল এবং ভার্বটা বসে সিঙ্গুলার। এখন আরেকটু তথ্য দেই যে নাউন প্লুরাল হয় কিভাবে। নাউনের সাথে যদি এস অথবা ইয়ের যুক্ত হয় সেই নাউনটা হচ্ছে প্লুরাল হয়। নাউনের সাথে এস অথবা ইয়ের যুক্ত দিলে সেই নাউনটা কি হয়, প্লুরাল হয়। আর ভার্বের সাথে এস অথবা ইয়ের যুক্ত করলে সেই ভার্বটা কি হয়, সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। তাহলে নাউনের সাথে কি যুক্ত হয়, এস অথবা এর যুক্ত করলে সেই নাউনটা প্লুরাল হয়। আর ভার্বের সাথে এস অথবা এর যুক্ত করলে সেই ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে সহজ কথা, আরও সহজ কথায় বলছি, নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে। কি থাকে, নাউন জন্মগতভাবে, একটু লিখে নাও, নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে। সিঙ্গুলার, নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে। নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে, কিন্তু ভার্ব হচ্ছে জন্মগতভাবে প্লুরালে থাকে। কিন্তু ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে, প্লুরালে থাকে। নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে, ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে। এই দুটি অর্থ দ্বারা কি বোঝাচ্ছে, ফর এক্সাম্পল মনে করো আমি হচ্ছে কি করছি, আমি হচ্ছে রাইট লিখছি, তাই না? এই রাইটটা যদি তোমাকে আন্ডারলাইন ওয়ার্ড করে দেয়, এটি কি সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? বলো তো, বলো ভাইয়া, এই রাইটটা সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? দেখি আমাকে একটু জানাও তো। আমি বলছি যে ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে, আর তার সাথে এস অথবা ইয়ের যুক্ত করলে সেটি প্লুরাল হয়। আর নাউনটা জন্মগতভাবেই সিঙ্গুলারে থাকে, তার সাথে এস অথবা ইয়ের যুক্ত করলে সেটি প্লুরাল হয়ে যায়। আমাকে একটু জানাও তো এখন, এই রাইটটা এটি কি সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? আমাকে একটু জানাও তো দেখি, এই রাইটটা সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? দ্রুত একটু জানাও। তাড়াতাড়ি। আচ্ছা, এই তো গুড, এটি একটা প্লুরাল ভার্ব। মাথায় রাখবা, নাউন যে সকল ওয়ার্ড দ্বারা নাম বোঝাবে সেটি হয় নাউন। ভার্ব কি, যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে সেটি হচ্ছে ভার্ব। যে সকল ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটি নাউন, যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটি ভার্ব। তাহলে রাইট, এটি কি কাজ করা বোঝাচ্ছে না, লেখা, এটা কাজ। তাহলে এইটা জন্মগতভাবে ও প্লুরালে আছে, ওর সাথে এস অথবা ইয়ের যুক্ত করে দিলে সেটি সিঙ্গুলারে থাকে। আচ্ছা, এই তো বিষয়টা বুঝতে পেরেছো, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন কোন শব্দের সাথে এস বসে আর কোন শব্দের সাথে ইএস বসে সেটি নিয়ে একটু তথ্য দেয়। তাহলে সহজ কথা কি মনে রাখবা ভাইয়া, সহজ কথা মনে রাখবা, নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে, তার সাথে নাউনের সাথে যদি অতিরিক্ত এই যে জামা, প্যান্ট, কোট পরাও সে প্লুরাল হয়ে যায়। আর ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে, তার সাথে জামা, কোট, প্যান্ট পরালে সে সিঙ্গুলার হয়। এখন দেখো কোন শব্দের শেষে এস অথবা কোন শব্দের শেষে ইএস বসবে। এস যে কোনো শব্দের শেষেই বসতে পারে। ইএসটা বসবে কিভাবে, ইএসটা বসবে এই সকল ওয়ার্ডের পূর্বে, যে সকল ওয়ার্ডের শেষে এস এস, সিএইস, এস এইস, এক্স ও জেড আছে। যে সকল ওয়ার্ডের পূর্বে, যে সকল ওয়ার্ডের পরে এস এস, সিএইস, এস এইচ, এক্স ও জেড আছে, সেই সকল ওয়ার্ডের সাথে ইয়ের যুক্ত করে সিঙ্গুলার অথবা প্লুরাল করতে হয়। নাউনের সাথে ইয়ের যুক্ত করলে সেটা প্লুরাল হবে, ভার্বের সাথে এস অথবা এর যুক্ত করলে সেটি সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল আমরা দেখো এই যে উইশ, এই উইশ শব্দটা যদি দেখো, এই উইশ শব্দটা দেখো অনেক সময় তোমরা লেখা দেখো, এই যে বেস্ট উইশেস এরকম কিন্তু লেখা থাকো। কেন লেখা থাকে, এই যে এই শব্দটা বেস্ট উইশেসের সাথে এই যে ইয়ের যুক্ত করেছে। কেন ইয়ের যুক্ত করেছে, এই যে শব্দের শেষে এস এইচ আছে, তাই কিনা ভাইয়া, এস এইচ আছে, সেই জন্য ইয়ের যুক্ত করে। আচ্ছা, আরেকটু দেখো, ছোটবেলা থেকেই আমরা জানি হি এই যে গোস টু স্কুল, তো এইরকম থাকে তো, তাই না? এই শব্দের শেষে শুধু এস থাকে, কি থাকে, থাকে না, কিন্তু এখানে কি থাকে ভাইয়া, এখানে কিন্তু গোস থাকে। কেন ইয়েস থাকে, এই যে শব্দের পূর্বে এই যে, অর্থাৎ এই যে গো আছে, শুধু ও আছে, এই ও থাকলে ইয়ের যুক্ত করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী এমসিকিউ আসি। পরবর্তী এমসিকিউটা দেখো, হু ইজ দ্য আইডেন্টিফাই মানে ইনডিফাইনিট প্রোনাউন।
মানে ইনডেফিনিট প্রোনাউন। কোনটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন বলো তো দেখি, এখানে দেখো এখন বলো তো দেখি নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউন। আশা করছি তোমরা কিন্তু অনায়াসেই বুঝতে পারবা হু ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন, এখানে বলতেই পারো এনিবডি। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্নটা একটু দেখো, বলছে এখানে পরবর্তী প্রশ্নটা সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটি আশা করছি তোমার কিন্তু পারার কথা। দেখি 6 নম্বরের অ্যান্সার করো তো প্লিজ। অ্যান্সার 6 নম্বরের অ্যান্সার করো দ্রুত দেখি। 6 নম্বর প্রশ্নের উত্তর করো দ্রুত দেখি কি অবস্থা। 6 নম্বর প্রশ্নের দ্রুত উত্তর করো দেখি কি অবস্থা, পারো কি না। ছয় নম্বর প্রশ্নটা দেখি, বলো দ্রুত দেখি কি অবস্থা। 6 নম্বর প্রশ্ন দ্রুত উত্তর করো দেখি। 6 নম্বর প্রশ্নর দ্রুত উত্তর করো। এই তো ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে এই যে আশা করছি বুঝতে পেরেছো যে 4 নাম্বার উত্তর দিচ্ছ কেন। আমরা জানি কোনো সেন্টেন্সের যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং ওই সেন্টেন্সটা যদি ভালো অর্থ দেয়, কি দেয় ভাইয়া, ভালো অর্থ দেয়। যদি ভালো অর্থ দেয় সেই সেন্টেন্সটা কিভাবে বুঝবো, ওই সেন্টেন্সে কোনো নেগেটিভ যুক্ত ওয়ার্ড নেই। কি নেই, নেগেটিভ যুক্ত ওয়ার্ড নেই। তখন যদি ওটা 3 জন সাবজেক্ট হয়, কয়জন ভাইয়া, 3 জন সাবজেক্ট। যদি 3 জন সাবজেক্ট থাকে তাহলে কি লিখবো, পার্সন হিসাবে 300 কি লিখবো, সেই হিসাবে পার্সন হিসাবে আমরা লিখবো কি 231। কি লিখবো ভাইয়া, 231। 231 বলতে কি বোঝায়, 231 বলতে বোঝায় হচ্ছে অর্থাৎ ইউ এবং হচ্ছে এখানে হি এবং হচ্ছে আই, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে প্রথম কথা দেখো, সেকেন্ড পারসনের এ তো আগেই বাদ, ফার্স্ট পারসন বাদ, এটা তো রবিন থার্ড পারসন বাদ, এটি 3 জন যেহেতু সাবজেক্ট আছে এটাও রবিন, এটাও বাদ হচ্ছে। তাহলে ডি নাম্বারে কিন্তু এই যে সেকেন্ড, ইউ হচ্ছে সেকেন্ড তুমি, রহিম হচ্ছে সে থার্ড পারসন, আর আই হচ্ছে আমি ফার্স্ট পারসন। তাহলে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড, আর এই যে ভার্বটা প্লুরাল হ্যাভ পাস্টেড। তাহলে যদি কোনো সেন্টেন্সের ভালো অর্থ প্রদান করে তাহলে কত হবে 231, যদি খারাপ অর্থ প্রদান করে সেটি 123। এটা আমরা পরে আসতেছি, সেটা আমরা পরে দেখাই দেব। আচ্ছা, তাহলে এটার 4 নাম্বার। আচ্ছা, তারপরে দেখো বলছে অন অ্যানাদার ইটস অ্যান এক্সাম্পল অফ। তাহলে আমাকে বলো তো দেখি, অন অ্যানাদার এটি কোন প্রোনাউন, অন অ্যানাদার এক্সাম্পল অফ, বলো তো অন অ্যানাদার এটি কি হবে, অন অ্যানাদার এটি কি বলো তো দেখি। অন অ্যানাদার এটি কি হবে, এটি কি পার্সোনাল প্রোনাউন নাকি ইনডেফিনিট প্রোনাউন নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি রিসিপ্রোকাল প্রোনাউন, বলো তো দেখি। 7 নাম্বারেরটা সবাই একটু বলো দ্রুত। 7 নাম্বারেরটা একটু বলো দেখি কি অবস্থা। আচ্ছা, 7 হচ্ছে ডি, ভেরি গুড। দেখো প্রথম কথা, পার্সোনাল প্রোনাউন আমরা জানি পার্সন, যেগুলো যেমন পার্সন, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে পার্সন। যেমন আই হতে পারে, উই হতে পারে, শি হতে পারে, হার হতে পারে, মানে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি, এই যে এনি মেনি সাম সেভারেল ফিউ অল, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, সেলফ, এই যে সেলফ অথবা হচ্ছে সেলভেস,
সেলভ অথবা সেলভের যুক্ত ওয়ার্ড সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিসিপ্রোকাল প্রোনাউন আছে কয়টা? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটি হচ্ছে অন অ্যানাদার, একটি হচ্ছে এই অন অ্যানাদার, এই অন অ্যানাদার, আর একটা হচ্ছে ইচ আদার। কি ভাইয়া? ইচ আদার, ইচ আদার, অন অ্যানাদার, আর একটা হচ্ছে ইচ আদার। এদের দুইটার ব্যবহারে লিখে নাও। আমরা জানি কোনো সেন্টেন্সে অন থাকলে সাধারণ অর্থে অন বলতে একজন বুঝি, কিন্তু এখানে এই প্রোনাউনের ক্ষেত্রে এসে একটু ভিন্ন হবে। মাথায় রাখবে ভাইয়া, যে সেন্টেন্সের দুইজনের সাথে তুলনা, দুইজনের সাথে তুলনা, দুইজনের সাথে যদি তুলনা বোঝায়, দুইজনের সাথে যদি তুলনা বোঝায় সেটি হবে ইচ আদার। কী হবে ভাইয়া? দুইজন ব্যক্তি বস্তুর সাথে যদি তুলনা বোঝায় ইচ আদার হবে। আর যদি দুইয়ের অধিক, এটার মানে অন মানে আমরা একজন জানি, কিন্তু এই রিসিপ্রোকাল প্রোনাউনে এসে ব্যতিক্রম হবে, অর্থাৎ একের অধিক বলতে দুইজনের অধিক হবে। এখানে ইচ আদার অর্থাৎ এখানে দুইজন প্লাস, অর্থাৎ তিনজন, চারজন এরকম যদি বোঝায়, তিনজন চারজনের সাথে যদি তুলনা বোঝায় তখন অ্যান অ্যানাদার হবে, মানে অন অ্যানাদার হবে। আর যদি দুইজনের মধ্যে তুলনা বোঝায় তখন ইচ আদার হবে। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবো কীভাবে এসেছে। পরবর্তী এক্সাম্পলটা দেখো, বলছে ইট ইজ আই হু অ্যাম টু ব্লাম, নেম দ্য প্রোনাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এটি কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এটি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটি কি রিলেটিভ প্রোনাউন, নাকি এটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? বলো তো দেখি। 8 নম্বর প্রশ্ন কি হবে? বলছে ইট ইজ আই হু অ্যাম টু ব্লাম, দ্য প্রোনাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। 8 নম্বর প্রশ্নটা কি উত্তর হবে? বলো দেখি। সবসময় মনে রাখবে, ভুলে যাওয়া, সবসময় একটা কথা মনে রাখবে, যখন তোমার খারাপ লাগবে, খারাপ মনে হবে, কি কথা মনে রাখবে ভাইয়া? সবসময় মনে রাখবে একটা কথা, যে ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। কি কথা মনে রাখবে? সবসময় মনে রাখবে যে ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। আমি একটা কথা বারবারই বলি যে প্রশিক্ষণে গাম না জড়ালে যুদ্ধে কিন্তু রক্ত ঝরবে। তোমার এখন প্রশিক্ষণের সময়, এই প্রশিক্ষণে যদি তুমি ঘাম না জড়াও, যুদ্ধের ক্ষেত্রে 100% রক্ত ঝরবে। তো আশা করব সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, একটু ধৈর্য ধারণ করে একটু পড়ো ভাইয়া। মাত্র তোমার হাতে 3 মাস, 3 মাসে তুমি চাইলেই কি করতে পারবা? চাইলেই তোমার লাইফ পরিবর্তন করে দিতে পারবা। আর যদি না চাও, নিজে যদি তোমার ক্ষুধা লাগছে, তুমি যদি খাবার না খাও, আমি ক্ষুধা বুঝবো না, শিক্ষকরা কোনো দিন ক্ষুধা বুঝবে না। শিক্ষকরা চাইবে তুমি ভালো কিছু করো, তোমাকে মোটিভেট করতে, কিন্তু তুমি যদি না পড়ো, তোমার যদি প্রশিক্ষণ, তোমার খাবার যদি তুমি না খাও, তোমার পেট ভরবে না। আমি খেয়ে দিলে তোমার পেট ভরবে না, এটুকু মাথায় রেখো। এই হুটা মাথায় রেখো। 2টি তথ্য আমরা দিচ্ছি এখানে। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হয় এই যে হু, এই যে হোম, হু হোম, হুইস, হু হোম হুইস, হোয়াট, হু হোম হুইস হোয়াট, তারপরে আছে হুইস, হেয়ার, তারপরে হচ্ছে দ্যাট। এরা কি ভাইয়া? এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এরাই কি ভাইয়া? এরাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন আর কোনটা রিলেটিভ প্রোনাউন? তো এটা বোঝার জন্য আমি একটা শর্টকাট বলি, মাথায় রাখবা। যদি কোনো সেন্টেন্সের ডব্লিউ এবং এইচ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় এবং তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে ভাইয়া? অক্সিলারি ভার্ব থাকে, এবং শেষে যদি কোশ্চেন মার্ক দ্বারা শেষ হয়, কোনো ওয়ার্ডটা যদি ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়, মাঝখানে মানে ডব্লিউএইচ কোশ্চেনের পরেই অক্সিলারি ভার্ব এবং শেষে যদি কোশ্চেন মার্ক দ্বারা শেষ হয়, সেটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কি হবে ভাইয়া? সেটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি দেখো যে মাঝখানে শুরুতে, কোনো সেন্টেন্সের শুরুতে বি ভার্ব দিয়ে আছে, অথবা একটি সেন্টেন্স আছে, মাঝে আছে ডব্লিউএইচ, কি আছে ভাইয়া? মাঝে আছে ডব্লিউএইচ, এবং শেষে আসে ফুল স্টপ। শেষে কি আছে ভাইয়া? শেষে আছে ফুল স্টপ।
এই ফুল স্টপ দ্বারা সেন্টেন্সটা শেষ হয়েছে এবং দুইটা সাবজেক্টকে, এই পাশের একটা সাবজেক্ট এই পাশের একটা সাবজেক্টকে সংযুক্ত করে দিয়েছে। দুইটি সেন্টেন্সকে যখন যুক্ত করে তখন সেই ওয়ার্ডগুলোই, এই ডব্লিউএস ওয়ার্ডগুলোই তখন রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। কী হবে ইয়ে? রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। অর্থাৎ ইন্টারোগেটিভের শর্ত কি? মাঝখানে শুরুতে ডব্লিউএস কোশ্চেন থাকবে, শেষে কোশ্চেন মার্ক থাকবে। আর রিলেটিভ প্রোনাউনটা কি? মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে, শেষে ফুল স্টপ দ্বারা শেষ হবে। তাহলে এখানে যেহেতু দেখো ইট ইজ আই, এই যে হু অ্যাম টু দ্য ব্লাম, এটার সাথে এটার একটা সাদৃশ্য করে দিচ্ছে। এটি কিন্তু কোশ্চেন মার্ক দ্বারাও শেষ হয়নি, ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে। তাহলে এটি একটি রিলেটিভ প্রোনাউন। যারা রিলেটিভ প্রোনাউন উত্তর দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী এমসিকিউটা দেখো, বলছে পরবর্তী এমসিকিউটা বলল অন অফ দ্য মেজর, এইটার একটা নিয়ম আছে, খুবই দারুণ একটা নিয়ম। আগে দেখি তোমরা পারো কিনা। অন অফ দ্য মেজর ড্যাশ, আমাকে একটু দেখি জানাও তো দেখি। অন অফ দ্য মেজর, দেখি এটা দেখি, বলো তো 9 নম্বর প্রশ্নটা দেখি। অন অফ দ্য মেজর ড্যাশ লোডশেডিং, এরকম যদি প্রশ্ন থাকে তাহলে কি উত্তর দিবে? এটুকুর কথা একটু মাথায় রেখো ভাইয়া। অন অফ দ্য যদি কোনো সেন্টেন্সে থাকে, কি থাকে ভাইয়া? অন অফ দ্য যদি কোনো সেন্টেন্সে থাকে, অন অফ অথবা অন অফ দ্য, অন অফ দ্য, কোনো সেন্টেন্সে যদি অন অফ অথবা অন অফ দ্য থাকে, একটি কথা মাথায় রাখবে, এরপরে যে নাউন ওয়ার্ডটা বসবে, কি বসবে? নাউন ওয়ার্ড, তারপরে এস অর্থাৎ নাউন ওয়ার্ডটা যদি বসে, সেই নাউনটা কী হবে ভাইয়া? সেই নাউনটা হবে হচ্ছে প্লুরাল। প্লুরাল বলতে কি বোঝায়? নাউনের সাথে কি থাকবে? নাউনের সাথে এখানে এস অথবা ইয়ের যুক্ত থাকতে হবে। নাউনের সাথে এস অথবা ইয়ের যুক্ত থাকতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অন অফ অথবা অন অফ দা বসে, তাহলে তারপরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। অর্থাৎ সহজ কথা, এস অথবা ইয়ের যুক্ত ওয়ার্ড বসবে। আর তারপরে কি থাকবে? তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তো 9 নম্বরের আমাদের আল মাহমুদ বলেছে 9-এর ডি, মেঘলা আপু বলেছেন 9-এর বি। এখন দেখো বলছে অন অফ কোন সেন্টেন্সে আছে, অন অফ দ্য মেজর প্রবলেমস। এখানে দেখো অন অফ দ্যার ক্ষেত্রে নাউনটা কি করা লাগবে? নাউনটা প্লুরাল লাগবে। তাহলে প্রবলেমটা একটা নাউন, তাহলে প্লুরাল করার সময় কি করা লাগবে? এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। তাহলে বি নাম্বার আগেই বাদ যাবে। সি নাম্বারেও কোনো এস অথবা ইয়েস নাই, তাহলে বি এবং সি কিন্তু বাদ। এখানে এ আছে, এস আছে, এখানে এস আছে, তাহলে কি কি হতে পারে? বি এবং হচ্ছে ডি, সি আগেই বাদ, এ নাম্বার উত্তর হতে পারে অথবা ডি নাম্বার উত্তর হতে পারে। এখন দেখো বলছি অন অফের ক্ষেত্রে কি বললাম? এই অন অফের ক্ষেত্রে নাউনটা হবে হচ্ছে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে নাউন প্লুরাল এখানে আছে, এখানেও আছে, কিন্তু ভার্বটা কি প্লুরাল বলেছি, ভার্বটা লাগবে সিঙ্গুলার। তাই এই যে ডি নাম্বার, বুঝতে পেরেছো? এটি হচ্ছে ডি। তোমাদের আরেকটু সহজ করে দেই, যদি বুঝতে পারো একটু মাথায় রেখো, তাহলে হ্যাঁ এই তো ডি। আর তাহলে হ্যাঁ আল মাহমুদ মানে আল হেলালের হয়েছে, হেলালের তোমারটা হয়েছে, গুড। প্রবলেমস ইজ, একটু আরেকটু তোমাদের মাথায় রাখি, কোনো সেন্টেন্সের এই কয়েকটা মাথায় রাখবে টেকনিকটা। ডিএপি, ড্যাপ। ড্যাপ, এই ড্যাপ বলতে কি বোঝায়? ড্যাপের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা নাউন ওয়ার্ড হয়। কি হয় ভাইয়া? নাউন ওয়ার্ড হয়। এই ড্যাপটা বলতে কি বোঝায়? একটু পরে আসতেছে। এই ড্যাপের পরে যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে তাহলে এটি একটি নাউন ওয়ার্ড হয়, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়। আচ্ছা, এই ড্যাপের পূর্বে যদি পাশাপাশি 3টে ওয়ার্ড থাকে ড্যাপের পরে, তাহলে একটি হয় হচ্ছে নাউন, একটি হয় পূর্বেরটা হয় অ্যাডজেক্টিভ, আর তার পূর্বেরটা হয় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ড্যাপ জিনিসটা কি? ড্যাপের পরে যদি একটি ওয়ার্ড হয় সেটি 100% নাউন। ড্যাপের পরে যদি পাশাপাশি দুইটি ওয়ার্ড হয়, শেষেরটা হয় নাউন, পূর্বেরটা হয় অ্যাডজেক্টিভ। ড্যাপের পরে যদি পাশাপাশি 3টে ওয়ার্ড হয়, এটি নাউন, একটি অ্যাডজেক্টিভ, এটি অ্যাডভার্ব। এখন এই ড্যাপ জিনিসটা কি? এই ড্যাপ জিনিসটা একটু লিখে নাও। ডিতে হচ্ছে ডিটারমিনার। কি ভাইয়া? ডিতে হচ্ছে ডিটারমিনার, ডিতে ডিটারমিনার। এতে কি ভাইয়া? এতে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বলতে কি বুঝি? এ অ্যান্ড দি। আর পিতে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। অথবা কি ভাইয়া?
পজেসিভ, প্রিপোজিশন অথবা কি ভাইয়া পজেসিভ। তাহলে কি বলেছেন ড্যাপ এর পূর্ণরূপ কি ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং পজেসিভ, ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং পজেসিভ, ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং পজেসিভ, ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং হচ্ছে পজেসিভ। এই আমার সাথে 4 বার বললে তোমারও হয়ে যেত। ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং পজেসিভের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটি কি হবে ভাইয়া, সেটি নাউন হবে। কিভাবে? ফর এক্সাম্পল একটু লক্ষ্য করো, আমি বললাম যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এই যে পেনটা এটি কি হবে ভাইয়া, এটি একটি নাউন হবে। কেন নাউন হবে? এই যে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, তাহলে এটি হচ্ছে নাউন ওয়ার্ড। তোমাকে এটাও বললাম। তারপরে আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় দেখতে পাই নো ইউজ অফ হর্ন, এরকম থাকে না, নো ইউজ অফ হর্ন। তাহলে এইখানে তোমাকে যদি এই হর্নটা আন্ডারলাইন ওয়ার্ড করে দিত, কি করতে ভাইয়া, এই হর্নটা আন্ডারলাইন ওয়ার্ড করে দিত, নো ইউজ অফ হর্ন। এই হর্নটা কি হতো বলো তো, কোন পার্টস অফ স্পিচ আমাকে বলো তো দেখি। হর্ন, নো ইউজ অফ হর্ন, নো ইউজ অফ হর্ন, এই হর্নটা কোন পার্টস অফ স্পিচ হতো আমাকে একটু জানাও তো দেখি। এখন বিষয়টা বুঝতে পেরেছো কি না? আমরা কি বলেছি ভাইয়া? আমরা বলেছি যে ড্যাপ ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং পজেসিভ, ড্যাপের অর্থাৎ ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন এবং পজেসিভ, এদের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটি 100% নাউন, পাশাপাশি 2টো ওয়ার্ড থাকলে নাউন এবং অ্যাডজেক্টিভ, এবং 3টে ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তাহলে নো ইউজ অফ হর্ন, এই হর্নটা কি বলো তো কাইন্ডলি, এই হর্নটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব বলো তো দেখি। নো ইউজ অফ হর্ন, এখানে হর্ন বাজানো নিষেধ। এই তো হিলাল বলেছেন নাউন, ভেরি গুড। কেন নাউন? এই যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, নাউন। ক্লিয়ার? তো এখন দেখো এইখানে আর্টিকেল আছে না ভাইয়া, আর্টিকেল আছে। এই আর্টিকেলের পরে পাশাপাশি 2টা ওয়ার্ড আছে না, একটি মেজর আর একটি হচ্ছে প্রবলেম। তাহলে মেজর এবং প্রবলেম দেখো, আমরা বলেছি কি অন অফের নিয়ম অনুসারে অন অফের পরে যদি নাউনটা প্লুরাল লাগবে, তাহলে মেজরটা নাউন নাকি প্রবলেমসটা নাউন? প্রবলেমটা নাউন, তাহলে প্রবলেমটা কি করা লাগবে, এস অথবা এর যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ভার্বটা সিঙ্গুলার লাগবে, চাই এটা সঠিক উত্তর। প্রবলেমস, আমরা জানি প্রবলেমস ইজ। এখন তোমাকে আমি যদি বলি, দেখো আমাকে এই আন্ডারলাইনটা বললো মেজর, এইটা দিয়েই শেষ করি। 9 নম্বর প্রশ্ন, বলো অন অফ দ্য মেজর। এই মেজরটা আর এখানের এই অনটা, এই দুটি কি, এই অন এবং হচ্ছে এই মেজর, এই দুটির পার্টস অফ স্পিচের এই দুটো কি হবে বলো তো? অন এবং হচ্ছে মেজর, অন এবং মেজরের এই পার্টসটা কি হবে বলো তো দেখি। অন অফ মেজর কত দূর সেই অবস্থা ভাই, দেখা যাচ্ছে না? কেবল কি জানি সমস্যা হচ্ছে। 27 রানে 3 উইকেট, 7 ওভার। কারা? পাকিস্তান। পাকিস্তান ব্যাটিং হয়েছে, টিট এটা পাওয়া যাচ্ছে রে। আচ্ছা, আমাকে একটু জানাও দেখি, কোনো সমস্যা হলো নাকি তোমাদের? আবার আমাকে একটু দ্রুত একটু জানাও। বুঝতে পারো নি? আমাকে একটু দ্রুত জানাও। অন এবং হচ্ছে মেজর, এই অন এবং হচ্ছে এই মেজরটা কি হবে ভাইয়া বলো তো? অনটা প্রোনাউন, মেজরটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তুমি আসলে একটা হচ্ছে চকলেট নিয়ে যাইও, কোচিংয়ে এসে চকলেট নেবে, ভাইয়া বলবো আমি একটা অনলাইনে ক্লাস করে ট্রিট পাইছি, ট্রিটটা নিয়ে যাইও। বিষয়টা বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার কিনা? যদি বলো যে ভাই আমি বুঝিনি, বলো। এখন আরেকটা, এটা উত্তরটা বলো তো দেখি, যে অন মাস্ট ফলো কনসাইন্স। কনসাইন্স মানে কিন্তু বিবেক, কি ভাইয়া? বিবেক। কনসাইন্স মানে হচ্ছে বিবেক। অন মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স, প্রত্যেকের উচিত তার নিজস্ব বিবেক মতো চলাচল বা অনুসরণ করা। প্রত্যেকেরই উচিত, প্রত্যেকেরই অবশ্যই কি অনুসরণ করা? নিজের ব্রেন বা নিজের কনসাইন্সের মতো চলা। মাথায় রাখবা, কোনো সেন্টেন্সে যদি অন দ্বারা শুরু হয় এবং তার অ্যান্টিসিডেন্ট বা তার পজিটিভটাও অনস হয়, সহজ কথা অনস হয়। কোনো সেন্টেন্সে যদি অনস দ্বারা শুরু হয়, তার মানে পজিটিভটা কী হবে? অনস হবে, পজিটিভটা অনস হবে। তাই অনস দ্বারা শুরু হয়েছে, তার উত্তর হচ্ছে অনস। তার উত্তর কি? উত্তর হচ্ছে অনস। আশা করছি বুঝতে পেরেছো। 10 নম্বর। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। সোজ দ্য কারেক্ট সেন্টেন্স।
এখন এই প্রশ্নটা আমাকে একটু বলো দেখি, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। 11 নম্বর কি উত্তর হবে? আমি কিন্তু ওই যেখানে বলে দিয়েছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহৃত হয়, এটি কিন্তু আমি বলে দিয়েছিলাম। এখন বলো তো দেখি 11 নম্বর প্রশ্নটা কোনটা উত্তর হবে? 11 নম্বর প্রশ্ন, দেখো তোমরা কিন্তু সবাই ভুল করলে, কিন্তু 11 নম্বরটা অনস। আচ্ছা 11 নম্বর, হ্যাঁ 11 নম্বরটা, এখন এই 11 নম্বর প্রশ্নটা একটু বলো দেখি সবাই। তোমাদের অনেকজনই মনে মনে ভাবতেছো খেলা বাদ দিয়ে থুয়ে, আজকে খেলা চলছে, খেলা দেখতে পারতেছি না, একটু কষ্ট করো। আমিও কিন্তু খেলা বাদ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, তো একটু কষ্ট করো সবাই, ইনশাল্লাহ ভালো কিছু, ভালো ফলাফলই পাবা ইনশাল্লাহ। আচ্ছা 11 নম্বর প্রশ্নটা একটু দ্রুত উত্তর করো দেখি। তোমাকে এরকম হওয়া যাবে না সেই গানের মতো, যে আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। তো শুকনো পাতার মতো ভেঙে পড়া যাবে না। আমাদের আল হেলাল বলেছেন বি নাম্বার সঠিক উত্তর। কি জন্য আমরা জানি, কোনো সেন্টেন্সে যদি দেখো কি আছে, অ্যাভেইল, কোনো সেন্টেন্সে যদি দেখো অ্যাভেইল আছে, কোনো সেন্টেন্সে যদি দেখো এনজয় আছে, কোনো সেন্টেন্সে যদি দেখো অ্যাবসেন্ট আছে, কোনো সেন্টেন্সে যদি দেখো প্রাউড আছে, কোনো সেন্টেন্সে যদি দেখো এক্সার্ট আছে, এই সেন্টেন্সগুলোতে কি হবে? সেলফ অথবা সেলবেস যুক্ত ওয়ার্ড বসবে। তাই এইখানে সেন্টেন্সে দেখো অ্যাভেইল আছে, তারপরে কি বসবে? সেলফ অথবা সেলবেস যুক্ত ওয়ার্ড বসবে। তাই বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এই তো ভেরি গুড, বি নাম্বার হচ্ছে সঠিক। আচ্ছা পরবর্তী প্রশ্নতে আসো। পরবর্তী প্রশ্নটা দেখো, হুইচ অন ইজ কারেক্ট, এটি বলো তো দেখি। হুইচ অন ইজ কারেক্ট? 12 নম্বর, হুইচ অন ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? বারো নম্বর প্রশ্নটা বলো, হুইচ অন ইজ কারেক্ট? বারো নম্বর প্রশ্নটা বলো দেখি সবাই। আচ্ছা 12 নম্বরে এ নাম্বারে কেন উত্তর? আমরা কিন্তু অন অফের নিয়ম পড়েছি। অন অফের ক্ষেত্রে নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল আর বার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা বার্বের সাথে জানি বার্ব হচ্ছে জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে, জন্মগতভাবে প্লুরালে থাকে, তার সাথে এস অথবা এস যুক্ত করলে কিন্তু সিঙ্গুলার হয়। তাই এ নাম্বার, এটা কিন্তু তোমরা ভুল করার সম্ভাবনা বেশি। তোমরা কোন নাম্বারটা? সি নাম্বার উত্তরটা কিন্তু বেশি দাগাবে। কিন্তু মাথায় রেখো এই বার্বের সাথে এস অথবা এস যুক্ত করলে সেই বার্বটা সিঙ্গুলার হয়। কি হবে? এস সিঙ্গুলার। নাউনের সাথে এস অথবা এস দিলে সেই নাউনটা প্লুরাল হয়। তাহলে দেখো 13 নম্বর, হু হুইজ হোয়াট, এরা কি প্রোনাউন হবে? হু হুইজ হোয়াট, এটি কি? এটি রিলেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে দেখো, এটি বলো তো দেখি, হুইচ অন ইজ ইনকারেক্ট, নিচের কোনটি সঠিক নয়? হু মানে এখানে বলো তো দেখি ইনকারেক্ট।
বলো তো দেখি এটি কোনটি ইনকারেক্ট আছে। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা কোনটি ইনকারেক্ট? বলো দেখি, দ্রুত দ্রুত বলো। চোদ্দো নম্বরে সি। এই তো, ভেরি গুড। অন অফের ক্ষেত্রে নাউনটা প্লুরাল হবে, বার প্লাস সিঙ্গুলার হবে। আচ্ছা, 14 নম্বরটা বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তীটা দেখো। বলছে প্রোনাউন টেক্স প্লেস অফ এ এন। অবশ্যই প্রোনাউন কার অবস্থানে বসে? নাউনের অবস্থানে বসে। এটা আশা করছি বুঝতে পেরেছো। নাউনটার অর্থাৎ নাউনটা যেহেতু নাই, এটা অবশ্যই এখানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে দেখো সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন দেখো কোনো সেন্টেন্সে যদি খারাপ অর্থ প্রদান করে, কি অর্থ প্রদান করে? খারাপ অর্থ। যদি খারাপ অর্থ প্রদান করে সেই সেন্টেন্সটা কী হবে? যদি দুইজন সাবজেক্ট থাকে, দুইজন সাবজেক্ট থাকলে মাথায় রাখবে সেই সেন্টেন্সে কী হবে ভাইয়া? খারাপ অর্থ প্রদান করলে দুইজন সাবজেক্ট থাকলে হবে 23। কী হবে ভাইয়া? 23। আর যদি তিনজন সাবজেক্ট থাকে তাহলে হবে 123। এই 123 এবং 23 কি? এরা হচ্ছে পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর দুজন থাকলে সেকেন্ড এবং থার্ড। ব্যতিক্রম হিসেবে অনেক সময় থাকে 3-2, অর্থাৎ থার্ড এবং হচ্ছে সেকেন্ড। তাহলে এইখানে দেখো আর কোন সেন্টেন্সটা আমরা খারাপ অবস্থানটা বুঝবো কিভাবে? খারাপ অবস্থানটা আমরা বুঝবো কিভাবে? কোনো সেন্টেন্সে যদি দেখো নট যুক্ত ওয়ার্ড আছে, এবং ওই সেন্টেন্সে যদি দেখো ক্রাইম, ওই সেন্টেন্সে যদি দেখো ব্লাম, ওই সেন্টেন্সে যদি দেখো হচ্ছে পানিশ, ওই সেন্টেন্সে যদি দেখো গিল্টি, তাহলে এইগুলো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে সেই সেন্টেন্সটা নেগেটিভ ওয়ার্ড। তাই এখানে গিল্টি আছে, তাই এটি আমরা বুঝতেই পারলাম এটি নেগেটিভ ওয়ার্ড, মানে নেগেটিভ অর্থ দিচ্ছে, খারাপ অর্থ দিচ্ছে। তাই এটা নিয়ম অনুসারে কী হবে? 123 অথবা 23, যেহেতু দুইজন, অথবা মাঝে মাঝে 31 হবে। তাই এখানে আমরা জানি যে দুইজন ব্যক্তি আছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত করেছে। এখানে তো 3জন ব্যক্তি আছে, 3জন ব্যক্তি থাকলে 123। তাহলে এই যে 1, 2 এবং হচ্ছে 3, আর বারপ্রাত 3জন ব্যক্তি থাকলে বার্ব অবশ্যই প্লুরাল। তাহলে 16 নম্বরের 3 আমরা আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 17 নম্বর, ইট ইজ কারেক্ট সে। নিচের কোনটি সঠিক? এটি পার্সোনাল প্রোনাউন থেকে নিয়ম। আমরা জানি ওই যে প্রথমেই পড়ছিলাম অ্যান্ড দ্বারা সমজাতীয় অর্থ প্রদান করে। এর পাশে যদি সাবজেক্টিভ প্রোনাউন বসে অবশ্যই এরপরে সাবজেক্টিভ প্রোনাউন, এর পূর্বে যদি অবজেক্টিভ প্রোনাউন এরপরেও অবজেক্টিভ প্রোনাউন, এর পূর্বে যদি পজেসিভ প্রোনাউন এরপরেও পজেসিভ প্রোনাউন। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে। অবজেক্টিভটা কি? অবজেক্টিভ প্রোনাউনটা মেইন ভার্বের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন মেইন ভার্বের পূর্বে বসে সাবজেক্টিভ, অবজেক্টিভটা হচ্ছে মেইন ভার্বের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। আর পজেসিভ প্রোনাউনের ব্যবহার কি? পজেসিভ প্রোনাউন বার প্লাস আইএনজি, এই বার প্লাস আইএনজির পূর্বে পজেসিভ প্রোনাউন বসে, বার প্লাস আইএনজির পূর্বে পজেসিভ প্রোনাউন বসে। তাই এখানে প্রত্যেকটাই দেখো সাবজেক্ট হিসেবে জান্নাত আছে, মাইসেলফ হবে না, এটার সাথে জান্নার সাথে মেলে না। তো এখানে জান্নাতের পরে অবশ্যই অ্যান্ড দ্বারা যুক্ত হলে সেটা সমজাতীয় অর্থ প্রদান করে। তাই জান্নাত সাবজেক্টিভ, অ্যান্ড হচ্ছে সাবজেক্টিভ। এখানে মাইসেলফ আছে, এখানে মি আছে, মিলছে না, তাই এ নাম্বার রাইট অ্যান্সার, সঠিক উত্তর। আর আরেকটা লেখো, এখানে কোনো সেন্টেন্সে
যদি দেখো লেট দ্বারা যুক্ত হয় কত ভাইয়া, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এছাড়াও কিছু কিছু ইরেগুলার প্রিপোজিশন আছে, যেমন হচ্ছে অ্যামং বেটুইন হিম অ্যামং বেটুইন বিহিন্দ অ্যামং বেটুইন বিহিন্দ লাইক তারপরে হচ্ছে এইগুলোর পরে এদের পরে কি ভাইয়া, এদের পরে এক্সেপ্ট এদের পরে কি অবজেক্টিভ প্রোনাউন বসে। তাই লেটের পরে সরাসরি আরেকটা তথ্য দেই, লেটের পরে সরাসরি মি বসে না, লেটের পরে সরাসরি মি বসে না, মি একটু দূরত্বে বসতে পারে, পরবর্তীতে বসে পড়ে। লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, লেট দ্বারা একাধিক যুক্ত হলে অবজেক্টিভ প্রোনাউন বসে, কিন্তু লেটের পরে সরাসরি মি বসে না, মিটা একটু দূরে বসতে পারে, পরে বসতে পারে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছে। এখন দেখো এই যে লেট মি অ্যান্ড হি আছে একটি, লেট দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে যতগুলো সাবজেক্ট বা অবজেক্ট বসুক সবগুলোই প্রোনাউন বসবে, সবগুলোই। মি আছে এবং হি আছে, এটা কিন্তু হি সাবজেক্টিভ হচ্ছে না, এখানে হি আছে সাবজেক্টিভ, আই আছে হচ্ছে না, এই যে হিম অ্যান্ড মি। তাই হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডি। লেটের পরে যতগুলো প্রোনাউনই বসবে সবগুলোই অবজেক্টিভ হতে হয়। আই উইশ আই ওয়ার এরপরে আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন বসে, আই উইশ এবং আই ওয়ার পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। আর অন দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটি অনস হয়, সেটি আমরা পূর্বেই পড়িয়েছি। অনস দ্বারা কোনো যদি সেন্টেন্স শুরু হয় এবং এই অনসকে কি বলা হয়, পজিটিভ বলা হয়, পজিটিভ প্রোনাউন। 21-4 নাম্বার। আচ্ছা, আর এইটার একটু নিয়মটা একটু দেখাই দেই, দেখি তোমরা 22 নম্বর প্রশ্নটা একটু সবাই উত্তর করো তো দেখি। আমি কিন্তু দ্রুত চলে যাচ্ছে, এই তো ভেরি গুড মেঘলাপু এরা। আচ্ছা, 22 নম্বর প্রশ্নটা একটু সবাই একটু উত্তর করো দেখি। 22 নম্বর প্রশ্নটা দেখি তোমরা কি জানো কি না দেখি, বলো তো আমাকে 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বরের প্রশ্নটা আমাকে একটু দ্রুত জানাও দেখি। 22 নম্বর প্রশ্নটা তোমরা জানো কি না আমাকে 22 নম্বর প্রশ্নটা একটু জানাও। আমরা 2-1টা প্রশ্ন দেখেই আজকের মতো শেষ করে দিব, কারণ উপস্থিতি তোমরা সবাই কমে এসেছো, সবাই কিন্তু অনেক কমে এসেছো। তো আমরা তোমাদের একটু তথ্য দেই, এই ইনসিস্টের পরে কি ভাইয়া, এই ইনসিস্টের পরে অন বসে, কি বসে, ইনসিস্টের পরে অন। এর অর্থ দেয় হচ্ছে জিত করা। কি করা ভাইয়া, জিত করা। ইনসিস্টের পরে অন বসে, এই অর্থ দেয় হচ্ছে জিত করা। কি, জিত করা। ইনসিস্টের পরে পজেসিভ প্রোনাউন বসে, কি বসে ভাইয়া, পজেসিভ প্রোনাউন বসে। ইনসিস্টের পরে পজেসিভ প্রোনাউন বসে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড বসে, অর্থাৎ ভার্বের যুক্ত আইএনজি ওয়ার্ডের পূর্বে কি বসে, পজেসিভ বসে। আর ইনসিস্টের অনের পরে পজেসিভ বসে। তাহলে ইনসিস্ট এবং অন আছে, তারপর পজেসিভ কোনটা, এই যে হিস, হিমটা কিন্তু অবজেক্টিভ আর হিসটা হচ্ছে পজেসিভ। আর এবং এই যে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে হু মানে হুজ হোয়াট বলছে, এখানে হু মানে হু ইজ দ্যাট, এটা বলছে। হুটা কি, এটি একটি প্রোনাউন। কেন প্রোনাউন ভাইয়া, এই হু এর পরে অবশ্যই একটা কি বসেছে, বার বসেছে এবং তারপরে কোশ্চেন মার্ক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা আশা করছি এগুলো অনায়াসেই পারবা। তাহলে আমরা আপাতত তাহলে আর এগুলো কনসেপ্ট ক্লিয়ার মোটামুটি হয়েছে। আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? অনেকগুলো লেকচার ছিল, সবগুলোই আমরা দেখাতে চাইলাম, কিন্তু তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম হয়ে গেছে। তোমরা দেখতেছি যে অনেক কম স্টুডেন্ট এখন যুক্ত হয়ে গিয়েছো, তাই না? তো সেই জন্য আমরা আজকে আপাতত এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে এই বইয়ের প্রতীক্ষায় তোমরা প্রায় সবাই আছো যে বাংলাদেশের প্রথম টপিকস অনুযায়ী মডেল টেস্ট বই প্রত্যাশা মডেল টেস্ট কবে পাবো এটা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। টেনশন নেওয়ার কিছু নেই। প্রত্যাশা মডেল টেস্ট সবারই কাঙ্ক্ষিত একটি বই, ইনশাল্লাহ পেয়ে যাবা। প্রত্যাশা মডেল টেস্টও পাবা এবং পাবা সাধারণ জ্ঞানের নাপা এক্সট্রা, যেটার রচিতা আমি এবং আমার সাথে সহযোগী অনেকজনই আছে। কি বই পেয়ে যাবা? পাবা ইনশাল্লাহ প্রত্যাশা মডেল টেস্ট এবং সাধারণ জ্ঞানের নাপা এক্সট্রা বই, দুটোই পেয়ে যাবা। কাজ চলছে ইনশাল্লাহ, যুগান্তকারী দুটি বই। আচ্ছা, তাহলে আপাতত আমরা এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুন্দর করে আগামী শনিবার যে টপিকের পরীক্ষা হবে সেটা একটু মনোযোগ দিয়ে একটু খাতায় লিখে নিয়ে নাও। আমি বলে দিচ্ছি,
খাতায় যে বলে দিই, অথবা তোমাদের ইনবক্সে বলে দেব যে আগামী শনিবার কি কি প্রশ্ন হবে। তাহলে এটা আমাদের আপাতত থাক, এখানেই সবগুলো থাক, আমাদের আর আজকের আর ইয়ার দরকার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।